বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা পড়তেছিলাম নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন 2025 এর 17 ধারা থেকে আজকের ক্লাস আমাদের শুরু। ধারা 17তে হচ্ছে মিথ্যা মামলা, অর্থাৎ নারী শিশু আইনে যদি কোনো ব্যক্তি কাউকে মিথ্যা মামলা করে তখন তার শাস্তি হবে এই 17 ধারা অনুযায়ী। আর এই মিথ্যা মামলা তো পেনাল কোড, আমাদের পুলিশের যে কমন ধারা 211 এটা পেনাল কোড আইনে মিথ্যা মামলার কথা বলা আছে, বিভিন্ন আইনেও কিন্তু এই মিথ্যা মামলা দেওয়ার কথা বলা আছে। তো নারী শিশু আইনের যে 17 ধারা, এই ধারাটা খুবই কমন, অ্যাভেলেবেল, আমরা এই ধরনের মামলা পেয়ে থাকি। তো আমাদের এটা মনে রাখতে হবে, নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন 2025 অধ্যাদেশের 17 ধারা অনুযায়ী মিথ্যা মামলা দিলে তার শাস্তি হবে 17 ধারা অনুযায়ী। আর 18তে হচ্ছে, 17-র পরে হচ্ছে 18তে হচ্ছে তদন্ত প্রক্রিয়া, অর্থাৎ নারী শিশু আইনে কোনো মামলা হলে পুলিশ অফিসার কিভাবে তদন্ত করবে সেই তদন্ত প্রক্রিয়াটা হচ্ছে 18 ধারায় বলা আছে। তো এই তদন্ত প্রক্রিয়াটা একটা সূত্রের মাধ্যমে আমরা করব। সূত্রটা একটু লেখা দেখাইতে হবে, বিদায় আমি এখন দেখাইতে পারতেছি না, এটা পরে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব। তদন্ত প্রক্রিয়ার একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে যদি আমরা তদন্ত প্রক্রিয়াটা শিখি, দেখবেন যে 5 মিনিটের মধ্যে নারী শিশু আইনের তদন্ত প্রক্রিয়া, অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া, মাদক আইনের তদন্ত প্রক্রিয়া, বিস্ফোরক আইনের তদন্ত প্রক্রিয়া, একটা সূত্রের মাধ্যমে সবগুলি তদন্ত প্রক্রিয়া কভার হয়ে যাবে। এই জন্য আমি এটা পরে দিব। তাহলে 18তে হচ্ছে তদন্ত প্রক্রিয়া, আপাতত এটা জেনে রাখেন। আর 19-এ হচ্ছে আপনার বিচার, অপরাধীকে বিচারার্থে গ্রহণ বা কাকে জামিন দেয়া যাবে, কাকে জামিন দেয়া যাবে না। তাহলে আমরা যদি এইভাবে শিখি যে 18তে হচ্ছে তদন্ত প্রক্রিয়া আর 19-এ হচ্ছে জামিন দেওয়ার প্রক্রিয়া, তাহলে এইখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে কোন আসামিকে জামিন দেয়া যাবে, কোন আসামিকে জামিন দেয়া যাবে না। এটার উত্তর হবে 19 দ্বারাই দিবেন। তাহলে 19-এ কি বলছে যে কোন আসামিকে জামিন দেয়া যাবে, কাকে দেয়া যাবে না? ভালো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রথমে আমরা শিখবো কাকে জামিন দেয়া যাবে না। আচ্ছা, অভিযোগ যে যারা করছে এই পক্ষকে না শুনাইয়া কোনো অপরাধীকে জামিন দেয়া যাবে না। আর অপরাধটি যদি যৌক্তিক হয়, অভিযোগটি যদি সত্য হয়, এই ক্ষেত্রেও অপরাধীকে জামিন দেয়া যাবে না। তাহলে জামিন দেয়া যাবে কাকে? অপরাধী যদি নারী শিশু, অসুস্থ, বৃদ্ধা, অল্প বয়স্কা কিংবা বেশি বয়স্কা হয়, এবং আদালত যদি মনে করে এই আসামিকে বা এই অভিযুক্তকে জামিন দিলে বিচার কার্যে কোনো ব্যাঘাত ঘটবে না, এই ক্ষেত্রে জামিন দিতে পারে। তাইলে আমরা কি পাইলাম? কোন আসামিকে জামিন দেয়া যাবে, কোন আসামিকে জামিন দেয়া যাবে না, এটা হচ্ছে 19 ধারায় বলা আছে। আচ্ছা, এবার আসেন 20-এ হচ্ছে বিচার প্রক্রিয়া বা বিচার পদ্ধতি। তাইলে আমরা এখানে কি পাইলাম? 18তে হচ্ছে তদন্ত প্রক্রিয়া, 19-এ হচ্ছে জামিন দেওয়ার প্রক্রিয়া, আর 20-এ হচ্ছে বিচার প্রক্রিয়া। একটার সাথে একটা লিঙ্ক আছে, হ্যাঁ। তাহলে 20-এতে হচ্ছে বিচার প্রক্রিয়া কিভাবে হবে নারী শিশু আইনে। তাহলে 20-এর 1-এতে বলছে নারী শিশু আইনে বিচারটা হবে ট্রাইব্যুনালে বিচার হবে। তাহলে এটাও কিন্তু এমসিকিউ থাকতে পারে যে নারী শিশু আইনে বিচারটা কোথায় হবে? 26 দ্বারা যে গঠিত ট্রাইব্যুনাল, সে ট্রাইব্যুনালে হবে। এটা হচ্ছে 20-এর 1-এ বলছে। 20-এর 2-এতে বলছে বিচারটা একটানা চলবে। 20-এর 3, 180 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আর তবে এখানে 20-এর 3-এ যে, তবে যদি দর্শন সংক্রান্ত কোনো মামলা হয় সেই ক্ষেত্রে 90 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এটাও কিন্তু এমসিকিউ থাকতে পারে যে নারী শিশু আইনে বিচার কার্যক্রম কত কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে? 180, 120, 180, 160, 170, এইভাবে বিভিন্ন অপশন থাকতে পারে। আপনার যদি জানা থাকে যে নারী শিশু আইনে বিচারটা 180-র মধ্যে শেষ করতে হবে, তখন ওইখানে টিক দিবেন। আর যদি জানা না থাকে তাহলে তো আন্তাজি একটা মাইরে দিলে তো উত্তর হবে না, সঠিকটাই দিতে হবে। তো এই জন্য এইগুলি খেয়াল করে পড়তে হবে। তারপর এটা যদি আপনার, যদি দর্শন সংক্রান্ত কোনো অপরাধ হয় তাইলে কিন্তু আবার 90 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, তখন কিন্তু আবার 180-র মধ্যে টিক দেওয়া যাবে না। এটা হচ্ছে 20-এর 3-এর কথা বলছে, এটা খুব খেয়াল করে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর 20-এর 4-এতে বলছে যে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি তদন্ত মানে বিচার কার্যক্রম শেষ না করে, এই জন্য যদি কোনো সরকারি কর্মকর্তা দায়ী থাকেন তাদের কার্যক্রমের জন্য, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে 20-এর 4।
বিশের চাইরে আরো সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার মধ্যে একবার আসছিল, যে বিচার কার্যক্রমে যদি বিচারকের বদলি হয়, নারী শিশু আইনে বিচার চলাকালীন বিচারকের বদলি হইলে কিভাবে বিচার নিষ্পত্তি হবে? তাহলে এটার উত্তরটা হচ্ছে 20-5 দেয়া আছে। বিচারকের যদি বদলি হয়, বিচার কার্যক্রম অর্থাৎ পূর্ববর্তী বিচারক যে জায়গা থেকে বিচার কার্যক্রম রেখে গেছিল ঠিক ওইখান থেকে বিচার কার্যক্রম শুরু করতে হবে। ঠিক আছে, পরবর্তী কার্যক্রমে সে আগায় যাবে, যেভাবে নিয়ম আছে বিধান অনুযায়ী সে বিচার কার্যক্রম সম্পন্ন করবে। এটা হচ্ছে 20-5। ঠিক আছে, এটা কিন্তু ভালো প্রশ্ন, মনে রাখবেন যে নারী শিশু আইনে বিচারকের বদলি হলে বিচার কিভাবে নিষ্পত্তি হবে। ভালো প্রশ্ন। প্রশ্নগুলি আমি বলছিলাম খাতার পিছনে একটা এরকম পেজে নোট নোট করে আসবেন। ঠিক আছে, তাইলে পরবর্তীতে যখন আমি প্রশ্ন পড়াবো এইগুলি আবার বাহির করে রিভিশন করা যাবে। আচ্ছা, এবার আসেন 20-6। অপরাধের বিচার সাধারণত আমরা জানি যে বিচারগুলি হয় ওপেন, খোলা থাকে আদালতের দরজা, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 352-তে বলা আছে যে আদালতে বিচার কার্যক্রম করার সময় বিচারক ওপেন বিচার করবে। অর্থাৎ এই আদালতে সবাই দেখেন, আদালতে যখন বিচার চলে অনেকে হয়তো দেখছেন, তখন দেখবেন ওই বিচার চলাকালীন সময়ে বাদী বিবাদী পুলিশ গোয়েন্দা সংস্থা সাংবাদিক অনেকেই বিচার শুনে বসে বসে একদম ওপেন বিচার শুনে। এটা ফৌজদারিতে বলা আছে 352 যে বিচার হবে ওপেন। তবে নারী শিশু আইনের 6-তে একটা কথা বলছে, যদি এখানে কোনো নারীর বা শিশুর স্বার্থ জড়িত থাকে, ঠিক আছে, কোনো শিশু যদি থাকে কিংবা গোপনীয়তা বজায়ের স্বার্থে যদি বিচার করার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে 20-6-তে বলছে আপনার বিচার কার্যক্রম গোপনে, অর্থাৎ ট্রায়াল এন্ড ক্যামেরা, দরজা বন্ধ করে আলাদা কক্ষে রুদ্রদ্বার কক্ষে অর্থাৎ বিচারকের খাস কামরায় বিচার করতে পারে। এইটার ধারা কত? 20-6। তাইলে এটা কিন্তু টিকা আসতে পারে ট্রায়াল ইন ক্যামেরা। ঠিক আছে, তো একবার কিন্তু একটা পরীক্ষার মধ্যে এই আপনার এই সম্ভবত যে ডিসি কোর্সের একটা পরীক্ষার মধ্যে ট্রায়াল ইন ক্যামেরা আসছে। ও যে আসছিল সে লেখাতেছে সিসি ক্যামেরার যে বিবরণ ওই সিসি ক্যামেরা দিয়ে আসছে। তো এটা আসলে কিন্তু ট্রায়াল ইন ক্যামেরা কোনটা আর সিসি ক্যামেরা কি এক হইলো? ট্রায়াল ইন ক্যামেরা মানে কি? ট্রায়াল ইন ক্যামেরা হচ্ছে গোপনে বিচার। তো ও মনে করছে যে এটা মনে হয় সিসি ক্যামেরা। আচ্ছা, তো আমাদের এই জন্য বুঝতে হবে বিষয়টা। তাহলে ট্রায়াল ইন ক্যামেরা মানে কি? গোপনে বা রুদ্ধ কক্ষে বিচার। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ট্রায়াল ইন ক্যামেরা হচ্ছে আপনার রুদ্ধ কক্ষে বিচার, যেটাকে বলি আমরা গোপনে বিচার, সহজ কথা। কিন্তু বিচার হবে প্রকাশ্যে আদালতে, এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 352-তে বলা আছে। কিন্তু এখানে যদি কোনো নাবালিকা থাকে কিংবা যিনি বিচার প্রার্থী সে গোপনে বিচার মানে করতে চাচ্ছে, এরকম স্বার্থ যদি জড়িত থাকে, এই ক্ষেত্রে গোপনে বিচার করা যাবে। এটাকে ইংরেজিতে বলে ট্রায়াল ইন ক্যামেরা, বাংলায় হচ্ছে রুদ্ধদ্বার কক্ষে বিচার, মানে গোপনে বিচার সহজ ভাষা। আশা করি বিষয়টা বুঝছেন। এটা 20-6 পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসেন 20-7। এইভাবে কিন্তু সিরিয়ালি মুখস্থ করবেন। এই 20 পয়েন্ট, 20-এর যে পয়েন্টগুলি আছে একদম সুন্দরভাবে মুখস্থ করবেন। এখানে কিন্তু এই যে প্রশ্ন আসতে পারে যে টিকা লিখুন ট্রায়াল ইন ক্যামেরা বা রুদ্ধদ্বার কক্ষে বিচার, অথবা বিচারকের বদলি হলে কিভাবে বিচার নিষ্পত্তি হবে, আসতে পারে না? কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, এমসিকিউ আসতে পারে। তো এই জন্য এই কয়েকটা পয়েন্ট আমি পিডিএফটা দিয়ে দিব, সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এবার 20-এর 7। অভিযুক্ত বিচার, অভিযুক্ত যদি কোনো শিশু থাকে তখন তার এই শিশুর বিচারটা হবে শিশু আইন। শিশু আইন 2013 অনুযায়ী বিচার হবে। এটা কিন্তু এমসিকিউ থাকতে পারে যে নারী শিশু আইনে যদি কোনো শিশু অভিযুক্ত থাকে তার বিচারটা কোন আইন অনুযায়ী হবে। শিশু আইন, নারী শিশু আইন, ফৌজদারি কার্যবিধি আইন, ক খ গ। এখন অনেকেই মনে করতে পারে যেহেতু নারী শিশু আইনে শিশুর বিচারের কথা বলছে তাহলে নিশ্চয়ই নারী শিশু আইনেই হবে, কিন্তু না, এই শিশুর বিচারটা হবে শিশু আইনে। ঠিক আছে, মনে থাকবে। এটা হচ্ছে 20-এর 7। এটা কিন্তু এমসিকিউ তে থাকতে পারে। আচ্ছা, এবার আসেন 20-এর 8। নারী শিশু হেফাজতে রাখার প্রয়োজন হলে তাদের মতামত গ্রহণ করতে হবে। এই আইনে যাই কিছু থাকুক না কেন, কেবল ধর্ষণের মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট ভিত্তি করে বিচার কার্য সম্পন্ন করতে পারবে। তাহলে এইখানে 20-এর 7 পর্যন্ত, 20-এ কিন্তু 9টা পয়েন্ট আছে, কিন্তু 7 পর্যন্ত একটু পড়বেন। হ্যাঁ, 7 পর্যন্ত পড়লে আমাদের মোটামুটি এগুলি কিন্তু হয়ে যাবে। তাহলে আজকে আমরা যে ধারাগুলি পড়লাম সেগুলি কি? 17-তে হচ্ছে মিথ্যা মামলা,
আর 18-তে পড়লাম হচ্ছে তদন্ত প্রক্রিয়া, আর 19-এ পড়লাম জামিনের প্রক্রিয়া, 20-এ পড়লাম বিচার প্রক্রিয়া। এবার 21-এ আসেন, আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া। এটাও প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসলাম সবগুলিকে। আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া, এটা দ্বারা কত, দ্বারা হচ্ছে 21। আচ্ছা, আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া, এটা কিন্তু ফৌজদারি কার্যবিধিতেও আছে, আছে না? বলেন দেখি, ফৌজদারি কার্যবিধির কততে বলা আছে আসামির অনুপস্থিতিতে বিচার? 339-এর খ। ভেরি গুড, মনে আছে, ধন্যবাদ। আচ্ছা, ভেরি গুড, মনে রাখার জন্য। আমরা এখানে নারী শিশু, যেহেতু এটা নারী শিশু আইন, সুতরাং নারী শিশু আইনে যদি পরীক্ষার মধ্যে যদি আসে যে নারী শিশু আইনে আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া লিখুন, তখন যদি ফৌজদারি কার্যবিধি 339-এর খ লেখা দিয়ে আসেন, এই যে 21টা না লেখেন, তাহলে কিন্তু মার্ক পাবেন না। এটা কিন্তু খুব খেয়াল করতে হবে যে প্রশ্ন কোন আইন অনুযায়ী চাইছে সেটা আপনি দেখবেন। যদি কোনো আইনের কথা উল্লেখ না করে, তখন বুঝবেন যে ফৌজদারি অথবা পেনাল কোড। যদি আইনের স্পেসিফিকলি উল্লেখ করে দেয় যে এই আইন অনুযায়ী লিখুন, তখন কিন্তু মাইনর অ্যাক্টে যে আইনের কথা বলবে সেই আইনই লিখতে হবে। এখন যদি লেখেন যে একটি অপরাধের তদন্ত প্রক্রিয়া লিখুন, তার মানে এটা ফৌজদারি অনুযায়ী লিখতে হবে। আর যদি বলে যে নারী শিশু আইনে তদন্ত প্রক্রিয়া লিখুন, তাহলে নারী শিশুর 18 লিখতে হবে। তাহলে এখানে আর কোনো অপশন নাই। এখন দেখতে হবে প্রশ্ন কিভাবে করে। কিন্তু স্যার আসলে প্রশ্ন তো এভাবে কোনো এক্সপ্রেসিভ আইন চায় না। ওখানে উপরেই লিখে দেয় বিধি ও আইন মোতাবেক সব হ্যাঁ, প্রশ্নের উত্তর না দাও, না, এটা ঠিক এরকম আছে, আর কি। সব প্রশ্নের মধ্যে বিধি আইন চায় না, আপনার উল্লেখ করে দেয়। যেমন খুব মানে সাক্ষ্য আইন থেকে যেমন আসছিল, সাক্ষ্য আইনটা ওইভাবে বলছিল, কিন্তু তাছাড়া তো ম্যাক্সিমামই প্রশ্নে লেখা থাকে বিধি ও আইন মোতাবেক। হ্যাঁ, বিধি ও আইন মোতাবেক যদি লেখা থাকে, তখন তো আপনি বিধি ও আইন মোতাবেক দিবেন। তার মানে যদি পরীক্ষার মধ্যে আসে যে আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া লিখুন, তখন আপনি কি নারী শিশু দিবেন না ফৌজদারি দিবেন? তখন আপনাকে ফৌজদারি দিতে হবে। আর যদি স্পেসিফিকলি উল্লেখ করে দেয়, যেমন এর আগে আসছিল একটা, সম্ভবত 19 না 20 সালে একটা প্রশ্ন আসছিল যে নারী শিশু আইনে সমনজারির পদ্ধতি লিখুন। এখন যদি আপনি ফৌজদারির কার্যবিধি সমনজারির পদ্ধতি দিয়ে আসেন, তাহলে কি মার্ক পাবেন? পাবেন না। যে আইনে প্রশ্ন করে সেটাকে আপনাকে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি রীতি বলছেন না? আচ্ছা, একটা মিনিট, আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখাচ্ছি যে আসলে বিভিন্ন আইন থেকে কিন্তু উল্লেখ করেও প্রশ্ন আসে। যে নারী শিশু আইনের প্রশ্ন আসতে পারে, মাদকের প্রশ্ন আসতে পারে, অস্ত্র আইনের ডিরেক্ট অনেক সময় উল্লেখ করে দেয়, আর অনেক সময় উল্লেখ করে না। উল্লেখ না করলে সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী আমাদেরকে লিখতে হবে, যে আইনের কথা বলে সেই আইন অনুযায়ী আমাদের লিখতে হবে। আচ্ছা, কত পর্যন্ত পড়ছিলাম আমরা? আমরা যেন কত পর্যন্ত পড়ছি? 21 ধারা পর্যন্ত। 21 পর্যন্ত আমরা 21। পড়ছিলাম। হ্যাঁ, 21 পর্যন্ত আমরা পড়ছিলাম। তো আমরা পড়তেছিলাম নারী শিশু আইনের 21 ধারা, অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার। অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার কিভাবে হবে। তো এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর খ, আপনারা একটু আগে বলছেন। তো কিন্তু নারী শিশুতে একটু পার্থক্যটা কি দেখেন, ট্রাইব্যুনাল যদি মনে করেন অভিযুক্ত ব্যক্তি পলাতক কিংবা আত্মগোপন করছে, উক্ত ব্যক্তি গ্রেপ্তার কোনো সম্ভাবনা নাই, তখন তথ্য প্রযুক্তির যে কোনো মাধ্যমে বা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে 20 দিন সময় দিয়ে যথাযথ কার্যক্রম করার পর আসামি আদালতে হাজির না হলে আদালত আসামির অনুপস্থিতি বিচার কার্যক্রম করতে পারে। তাহলে এইখানে দেখেন, আপনার ফৌজদারি কার্যবিধি আইনের আসামির অনুপস্থিতিতে বিচার করতে গেলে তার সম্পত্তি ক্রুক করা লাগতো, হুলিয়া দেয়া লাগতো, তারপর জাতীয় পত্রিকায় 30 দিন সময় দিয়ে বিজ্ঞাপন দেয়া লাগতো। কিন্তু নারী শিশু আইনে একটু শর্ট করে দিছে। কি শর্ট করছে? শর্টটা করছে যে কোনো একটি তথ্য প্রযুক্তির যে কোনো একটা মাধ্যম, যেমন ফেসবুকেও দিতে পারে, কিংবা কোনো টিভির মাধ্যমে সংবাদ মানে আপনার দিতে পারে। ঠিক আছে? এবং তাকে যদি পত্রিকার মধ্যে সংবাদ দেয়, তাহলে সময় দিবে 20 দিন। আর ওই ফৌজদারিতে বলা আছে 30 দিন। তাহলে এটা কিন্তু এমসিকিউ থাকতে পারে যে নারী শিশু আইনে আসামির অনুপস্থিতিতে বিচার করতে গেলে পত্রিকায় কতদিন সময় দিয়ে বিজ্ঞাপন দিবেন? 30 দিন, 20 দিন, 25 দিন, 10 দিন।
এভাবে কিন্তু এমসিকিউ থাকতে পারে। তাহলে আপনি 20 দিনে টিক দিবেন, অনেকে মনে করবে যেহেতু আসামের অনুপস্থিতি বিধান নিশ্চয়ই তাহলে 30 দিন হবে, কিন্তু না, আসলে উত্তর হবে 20 দিন। ঠিক আছে, এগুলি মাথা খুব খেয়াল করে আমাদের এগুলি পড়তে হবে। এগুলি আমি দেওয়ার পরে আপনি বারবার বারবার রিডিং করবেন, রিভিশন করবেন, দেখবেন এখান থেকে এমসিকিউ উত্তর অটোমেটিক আপনি এমনি পেরে যাবেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মুক্ত জামিনে মুক্তি দিল আদালত উক্ত ব্যক্তিকে, জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে পলাতক হয়, তাহলে কিন্তু এই বিধান আর প্রযোজ্য হবে না। এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল যথাযথ কারণ লিপিবদ্ধ করে আসামির অনুপস্থিতি বিচার কার্যকর, এখানে বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই। যদি মনে করেন কোনো আসামি আদালত জামিনে আছে, জামিনে আসার পর যদি সে পলাতক হয়, এই ক্ষেত্রে আর এই বিধান প্রযোজ্য হবে না। এটার দ্বারা কত? এই একই দ্বারা 21 দ্বারা। 22 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা পুলিশ অফিসার যদি মনে করেন ঘটনা সম্পর্কে অবগত, নিজে চোখে দেখেছেন এমন ব্যক্তি সাক্ষ্য গ্রহণ করা জরুরি, এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। ম্যাজিস্ট্রেট উক্ত জবানবন্দি গ্রহণ করে কপি তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন এবং ম্যাজিস্ট্রেট নিজে এর জবানবন্দি গ্রহণ করবেন। আচ্ছা, এখানে বলছে 22 দ্বারা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণ করার, অর্থাৎ পুলিশ অফিসার যদি কোনো নারী শিশুর ধর্ষণ বা অন্য কোনো কিছু জবানবন্দি গ্রহণ করেন, কিন্তু এই জবানবন্দি কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। এই জন্য কি করবে, যিনি এই ঘটনার সাথে পরিচিত সাক্ষী, ওই সাক্ষীকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, নিয়ে গিয়া আবার জবানবন্দি রেকর্ড করাইতে হবে। এটা হচ্ছে 22 দ্বারা। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণ দ্বারা কত? দ্বারা হচ্ছে 22। ঠিক আছে, এবার আসেন 23, রাসায়নিক বিশেষজ্ঞের মতামত। আচ্ছা, এই রাসায়নিক বিশেষজ্ঞের মতামত কিন্তু ফৌজদারিতেও আছে। ফৌজদারি কত মনে আছে? 510 স্যার, 510 ধারা। হ্যাঁ, আবার সাক্ষ্য আইনটা তো পরে নাই, এই জন্য সাক্ষ্য আইনে 45 আমরা পাবো, 45 সিসির সাথে বিশেষজ্ঞের মতামত। ঠিক আছে, যাক, তাহলে এইখানে আমরা পাইলাম রাসায়নিক বিশেষজ্ঞের মতামত। চিকিৎসক, কোন রাসায়নিক পরীক্ষক, হস্তলিপি বিশেষজ্ঞ, আগ্নেয়াস্ত্র বিশারদ, এইগুলির মতামত নারী শিশু আইনের 23 ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য হবে। ক্লিয়ার?